হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। দেখো সেমিকন্ডাক্টরটা শুরু করার কারণ হচ্ছে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে এইচএসের যে সিলেবাস, সেই সিলেবাস একটু চেঞ্জ হয়েছে, মানে কিছু বাদ গিয়েছে। সেখানে আমরা দেখেছি সিলেবাসে, বা আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যারা ওই ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নিও, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তারপরে অল্টারনেটিভ কারেন্ট, এই দুটো চ্যাপ্টার ওদিকে। আর এইদিকে যেটা বাদ গিয়েছে মডার্ন ফিজিক্সে তোমার কোয়ান্টাম থিওরি, তারপরে পরমাণু এবং নিউক্লিয়াস, এই টোটাল 5টা চ্যাপ্টার তোমার সিলেবাস থেকে কি বাদ দেওয়া হয়েছে। 35% বাদ দিয়েছে, দিয়ে এইগুলো তার মধ্যে বাদ পড়েছে। দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো তাহলে আমরা আগে করব, ওগুলোও আমি করিয়ে দেবো, ঠিক আছে? কারণ ওইগুলো তোমার ভেরি ইম্পর্ট্যান্ট নিটের জন্যে, ওই জন্য ওইগুলোও আমি করাবো। তার আগে এইচএসে যেটুকু আছে সেটুকু আমরা ফার্স্টে ভালো করে দেখব, ঠিক আছে? তাহলে ওই জন্যে অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স এই যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা স্টার্ট করছি। যেহেতু দেখো এখানে তোমার এই মডার্ন ফিজিক্সের এই জায়গাটা নাম্বারটা মানে চ্যাপ্টারগুলো বাদ গিয়েছে, আর ওদিকে দুটো চ্যাপ্টার, ওই জন্যে। আর টোটাল নাম্বার তোমার টোটাল যে পরীক্ষা সেটা 70 মার্কসের হবে, ওই জন্য বাকি যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের উপরে তোমার নাম্বার যে বিভাজন, সেই বিভাজনটাও কী হবে, একটু চেঞ্জ হবে আশা করা যাচ্ছে। সেহেতু এদিকে মডার্ন ফিজিক্সের পরে যে চ্যাপ্টারটা আছে, যেমন সেমিকন্ডাক্টর, আর একটা আছে ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল বর্তনী, সেই দুটো চ্যাপ্টারের উপরে নাম্বারটা একটু বেশি হবে, এটা ধরে নেওয়া যায়। সেহেতু তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই যে সেমিকন্ডাক্টর চ্যাপ্টার খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের কাছে ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে যাবে 12-এর জন্য, এবং নিটের জন্য ওইখান থেকে অনেক কোশ্চেন আসবে, সেটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ওই জন্যে শুরু থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। তাহলে দেখো স্টার্ট করছি। যে সেমিকন্ডাক্টর, দেখো আমরা জানি যে পদার্থ, সে পদার্থকে পরিবাহিতাঙ্কের উপরে ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। যে কোনো একটা পদার্থ তাকে পরিবাহিতাঙ্কের উপর ভিত্তি করে 3টে ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? সে ভাগগুলো নিশ্চয়ই তোমরা জানো। 3টে ভাগের মধ্যে একটা হচ্ছে, দেখো ফার্স্টে হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর কাকে বলে সেটাও নিশ্চয়ই তোমরা জানো। তারপরে 2 নম্বর হচ্ছে ইনসুলেটর। দেখো কন্ডাক্টর সম্পর্কে তোমরা মোটামুটি এর আগে অনেক পড়েছো, ক্লাস 10-এ পড়েছো, তারপরে 12-এ ওহমের সূত্রে ওখানে দেখেছো। আর ইনসুলেটর সেই সম্পর্কেও তোমরা মোটামুটি জানো। আর 3 নম্বর যে ভাগটা, সেটা হচ্ছে কি সেমিকন্ডাক্টর। দেখো এই যে সেমিকন্ডাক্টর নিয়ে এখানে আমরা কি বেশি আলোচনা করব। তাহলে ফার্স্টে আমরা দেখব যে 3টে পদার্থ, কিন্তু তাকে এইভাবে 3টে ভাগে কেন ভাগ করা হচ্ছে, এবং এটা কিসের রেসপেক্টে ভাগ করা হয়। এটা তোমার কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাঙ্কর উপরে কি ভাগ করা হয়। দেখো কন্ডাক্টর মানে যার কন্ডাক্টিভিটিটা কি মোটামুটি বেশি। এবার কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাঙ্ক কখন বেশি হবে, যে কোনো একটা পদার্থের মধ্যে যদি প্রচুর পরিমাণে কি মুক্ত ইলেকট্রন থাকে। আমরা ওহমের সূত্র চ্যাপ্টারতে দেখেছি, যেসব পরিবাহীর মধ্যে প্রচুর পরিমাণে কি মুক্ত ইলেকট্রন থাকে, তারাই কি করে কারেন্ট কন্ডাক্ট করতে পারে, ঠিক আছে? তাহলে দেখো কন্ডাক্টর যার মধ্যে প্রচুর পরিমাণে কি ফ্রি ইলেকট্রন থাকে, আর ওর যে পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি, সেটা মোটামুটি কি হয়, অনেকটা বেশি হয়। আর ইনসুলেটর মানে যাতে কোনো রকম কি ফ্রি ইলেকট্রন থাকে না, বা যার কন্ডাক্টিভিটি সেটা কত, 0। দেখো এই কন্ডাক্টরের এক্সাম্পল কী হবে, আমরা জানি যে কোনো মেটাল, সে মেটালগুলো সাধারণত কী হয়, কন্ডাক্টর হয়। অথচ মেটাল ছাড়াও কন্ডাক্টর আছে, যেমন হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট তড়িৎ পরিবহন করে, কিন্তু সেটা কি অধাতু, এগুলো মনে রাখবে। আর ইনসুলেটরের কী হবে, এক্সাম্পল ইট, কাঠ, পাথর, বালি, এগুলো যা কিছু বলতে পারে সেগুলো হচ্ছে কি তোমার ইনসুলেটর। আর সেমিকন্ডাক্টর হচ্ছে যাদের তোমার কন্ডাক্টিভিটিটা কি মিডিল পর্যায়ে, অর্থাৎ কন্ডাক্টরের মতো অতটা হাই না কন্ডাক্টিভিটি, আবার ইনসুলেটরের মতো কি অতটা মানে কমও না, মানে 0ও না, ঠিক আছে? অর্থাৎ যাদের কন্ডাক্টিভিটি তোমার মিডিল পর্যায়ে, সেই সমস্ত পদার্থকে বলা হচ্ছে কি সেমিকন্ডাক্টর। অর্থাৎ এখানে ফ্রি ইলেকট্রন সেগুলো কি থাকে, মোটামুটি থাকে। তবে
একটা মনে রাখবে সেমিকন্ডাক্টর যখন একেবারে লো টেম্পারেচারে থাকে, মোটামুটি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে বা জিরো কেলভিন টেম্পারেচারে থাকে, তখন কিন্তু সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি জিরো হয়। কেন হয় সেটা আমরা দেখব। এবার দেখো, যে কোনো একটা পদার্থ, সে পদার্থের ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রত্যেকটা পদার্থ মানে কি ইলেকট্রন থাকে, আর সেই সব পদার্থের একটা ইলেকট্রনগুলো কি একটা নির্দিষ্ট সজ্জায় কি সজ্জিত থাকে, বা ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট নিয়মে কি বিন্যস্ত থাকে, যেটাকে ইলেকট্রন বিন্যাস বলে। সেই ইলেকট্রন বিন্যাস কিভাবে থাকে তোমরা পরমাণুর গঠন চ্যাপ্টারতে ক্লাস 11-এ কেমিস্ট্রিতে দেখেছো। যেরকমভাবে থাকে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 4s2, তারপরে এরকম আছে 3d, তারপরে লাস্টে আবার এফ কক্ষ আছে, এইগুলো আছে। এবং এখানে দেখো, আমরা যদি দেখি এটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে প্রথম কক্ষপথ আমরা সেখানে জানি ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে 2টো। তারপরে কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে আমরা জানি 8টা, তারপরে 18টা, এরকমভাবে কি থাকতে পারে আমরা দেখেছি। এইবার এখানে এই যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে অবস্থান করছে, সেই অবস্থানটাকে দেখো আমরা এইরকমভাবে কি প্রকাশ করতে পারি। কটা হলো? 8টা হলো, 8টা, ঠিক আছে। তারপরে কক্ষপথে ধরো থাকলো। এইবার আমরা জানি যে কোনো একটা পদার্থ যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বা তোমার ধরে নাও যে বিভিন্ন ধরনের যে বন্ধন তৈরি করে, সেই বন্ধনগুলো তোমরা দেখেছো যে কি ধরনের বন্ধন হয়। একটা হচ্ছে তড়িৎযোজী, সমযোজী আর অসমযোজী, এই 3 ধরনের বন্ধন আমরা কি জানি। এবং দেখো, সমযোজী বন্ধনে আমরা কি, বা যে কোনো বন্ধনের ক্ষেত্রে, বা যে কোনো অন্য কোনো একটা যৌগের সঙ্গে বা মৌলের সঙ্গে যখন রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তখন কোনগুলো অংশগ্রহণ করে? বাইরের কক্ষের যে ইলেকট্রন, সেইগুলো কি অংশগ্রহণ করে। ভিতরের যে কক্ষপথ, সেই কক্ষপথের ইলেকট্রনগুলো কি কোনো রাসায়নিক বিক্রিয়ায় কি অংশগ্রহণ করতে পারে না। কেন পারে না? দেখো, যদি এই একেবারে ফার্স্টের যে কক্ষপথটা আছে, সেই কক্ষপথের কোনো ইলেকট্রন যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায়, তাহলে ওকে কী করতে হবে? বাইরে বেরোতে হবে। কিন্তু এখানে দেখো, যেহেতু এই নিউক্লিয়াসের কি সব থেকে কাছে থাকে, তাহলে নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকে বলে একে নিউক্লিয়াসটা কি সব থেকে বেশি বলে কি টেনে রাখে, অর্থাৎ একে বাইরের দিকে কি যেতে দিতে চায় না। আর দেখো, এটা হচ্ছে তোমার ইলেকট্রন, আর বাইরে এইগুলোতে কি আছে? সব ইলেকট্রন আছে। তাহলে সেই ইলেকট্রনগুলোকে কী করে? বিকর্ষণও করে। ওই জন্যে ওর এই যে বাইরে মানে কক্ষপথ থেকে বাইরে বেরোনোটা কি অনেক কঠিন হয়ে যায়। ওই জন্যে ভিতরের যে কক্ষপথ, সেই কক্ষপথের ইলেকট্রনটা কখনো কি বার হতে পারে না, ঠিক আছে, সহজে বার হতে পারে না। এবার দেখো, এই কক্ষপথের এটাকে যদি আমরা এরকম একটা কূপ হিসেবে কল্পনা করি। কূপ বলতে তুমি ধরে নাও এইখানে একটা মানুষ ধরো দাঁড়িয়ে আছে, এইটা তুমি ধরে নাও এই একটা কি মানুষ এখানে দাঁড়িয়ে আছে। তাহলে এ আর এইখানে দেখো, এইটা হচ্ছে একটা ওয়াল, আর এইটা হচ্ছে কি একটা ওয়াল, ঠিক আছে। তাহলে এ যদি ধরো এইখানে বার হতে চায়, তাহলে এই যে ওয়ালটা আছে, আবার তুমি ধরে নাও এইগুলোতে এরকম একটা কোনো কিছু বাধা দেওয়া আছে, তাহলে দেখো এ সহজে এখানে কি বার হতে পারবে না। এবার এখানে দেখো, আমরা ওই পরমাণুর ক্ষেত্রে এখানে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোকে আমরা এরকম ভাবে ভাগ করছি। দেখো, ফার্স্টে একেবারে ভিতরের যে কক্ষপথ, অর্থাৎ যেটাকে আমরা 1s বলছি। আমরা জানি এমনি কক্ষপথ কি হয়, কে, এল, এম, এন, এরকমভাবে ভাগ করা হয়। এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর দিয়ে একে আবার কি তোমার কক্ষকে ভাগ করা হয়। সেই কক্ষগুলো হচ্ছে কি এস, বি, ডি, এফ, এগুলো, তাই তো। এবার দেখো, একেবারে 1s যে কক্ষকটা, সেটা আমরা ধরে নিলাম কি একেবারে ভিতরে থাকলো। তাহলে 1s কক্ষপথে তুমি ধরে নাও এই একটা স্তর, সেই স্তরে কি ইলেকট্রন অবস্থান করছে। তারপর 2s স্তর, তারপর 2p, তারপর 3s, তারপরে এটা তুমি ধরে নাও কি 4s কক্ষপথ বা 4s কক্ষক, সেখানে ইলেকট্রন কি অবস্থান করছে। তাহলে দেখো, এখানে 1s কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে, সেই ইলেকট্রনগুলো এই যে বাধা, সে বাধাটা অতিক্রম করে কি বাইরে বার হতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ দেখো, বলতে পারো যে একটা কুয়ো বা একটা কূপ, সে কূপের মধ্যে যদি কোনো একজনকে বন্দি করে রাখা হয়, ঠিক সেরকম ব্যাপার। এখানে একেবারে ভিতরে যে ইলেকট্রনগুলো থাকছে, সেই ইলেকট্রনগুলো কী হয়, ওই রকম ভিতরে বদ্ধ অবস্থায় থেকে যায়। ওই ইলেকট্রনগুলো কি কখনো বাইরে বেরোতে পারে না।
ওই জন্য ওইগুলা কি কারেন্ট কন্ডাক্ট করতে পারে। এবার দেখো যত উপরের দিকে যাওয়া যাবে ইলেকট্রনগুলোর বাধা কি তত কমতে থাকবে। এবার দেখো একেবারে এখানে যে চিত্রটা আমি অঙ্কন করেছি তাতে এই কক্ষপথটা কী হচ্ছে 4s কক্ষপথ। এবার দেখো 4s কক্ষপথে যে ইলেকট্রনটা থাকছে সেই কক্ষপথের ইলেকট্রনটা মোটামুটি কি ফ্রি আছে, মানে একেবারে কি বাইরের কক্ষে অবস্থান করছে। তাহলে এর ক্ষেত্রে দেখো এই 1s কক্ষপথের মতো অতটা কি বাধা নেই, তাহলে ও চাইলে কিন্তু সহজেই ওই কক্ষপথ থেকে কি বেরিয়ে যেতে পারবে। কিন্তু একেবারে ভিতরের যে কক্ষপথ অর্থাৎ 1s কক্ষপথ সেখান থেকে ইলেকট্রনটার বার হওয়া কি অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যখন একেবারে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে সেই ইলেকট্রনগুলোকে আমরা কি বলি যোজ্যতা ইলেকট্রন বা যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়, তাই তো। এইবার এই যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট স্তরে অবস্থান করছে সেটাকে তোমার বলা হচ্ছে কি একটা ব্যান্ড বা একটা পটি বলা হচ্ছে। দেখো এখানে এ একটা পটি এরকম পটি আছে। এবার একেবারে বাইরের কক্ষে যে ইলেকট্রন যেটা তোমার যোজ্যতা কক্ষে অবস্থান করছে সেগুলোকে তোমার বলা হয় কি যোজ্যতা পটির ইলেকট্রন। তাহলে ওই যোজ্যতা পটির ইলেকট্রনটা কিন্তু চাইলেই কি বেরিয়ে যেতে পারে। তাহলে যখনই এই যোজ্যতা পটি থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে তাহলে তখন সেই ইলেকট্রনটা কী হয়ে যাবে ফ্রি হয়ে যাবে। তাহলে ওই যে ইলেকট্রনটা ফ্রি হয়ে যাচ্ছে সেটাকে তোমার বলা হচ্ছে ফ্রি ইলেকট্রন, এবং ওই ইলেকট্রনটাই তোমার কি করে তখন কারেন্ট কন্ডাক্ট করে। ঠিক আছে, তাহলে এইখানে এই যে ইলেকট্রনটা যোজ্যতা কক্ষপথ থেকে ফ্রি হয়ে গেল সেও কিন্তু একটা জায়গায় কি বসে থাকে, মানে একটা জায়গায় অবস্থান করে, সেই জায়গাটাকে তোমার বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পটি। ভালো করে দেখো যে যোজ্যতা পটি থেকে ইলেকট্রনগুলো কি হয় পরিবহন পটিতে চলে যায়, কখন শক্তি গ্রহণ করে। ঠিক আছে, শক্তি গ্রহণ করে ওই পরিবহন পটি থেকে এই যোজ্যতা পটি থেকে ইলেকট্রনগুলো পরিবহন পটিতে চলে যাওয়ার চেষ্টা করে, দিয়ে তখন কি করে সে কারেন্ট কন্ডাক্ট করে। এইবার এই যে এটাকে বলা হচ্ছে কঠিন পদার্থের কি পটিতত্ত্ব। দেখো যে কোনো এখানে যে পদার্থগুলো নিয়ে আলোচনা করব আমরা সেগুলো হচ্ছে সব কেলাসাকার পদার্থ বা নিয়তাকার পদার্থ। দেখো কেলাসাকার পদার্থ আমরা কি জানি যে এটা তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, হয়তো কেমিস্ট্রি তোমার ক্লাস 12-এ ফার্স্ট চ্যাপ্টারতে আছে যে পদার্থের কঠিন অবস্থা সলিড স্টেট। সেখানে দেখবে তোমরা ওখানে পড়েছো নিয়তাকার পদার্থ, অনিয়তাকার বা ক্রিস্টালাইন এবং অ্যামারফাস যে সলিড সেই সলিডগুলো পড়েছো। এবং ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কি ল্যাটিস মানে ওই ইউনিট সেল তৈরি মানে একটা জায়গায় যুক্ত হয়ে 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 তখন কি একটা বিশাল বড় ল্যাটিস তৈরি করে। তাহলে এখানে যে সব আমরা নিয়ে আলোচনা করব সব হচ্ছে কি তোমার কেলাসাকার পদার্থ নিয়ে, অনিয়তাকার পদার্থ নিয়ে আলোচনা করব। তাহলে এখানে ক্রিস্টালাইন সলিড অ্যামারফাস সলিড কাকে বলে ওই সম্পর্কেও একটা সলিড ধারণা থাকতে হবে। এটা আশা করছি তোমরা কেমিস্ট্রিতে পড়ে নিয়েছো, কারণ ওটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আছে। ঠিক আছে, এবং সেমিকন্ডাক্টর সম্পর্কেও তোমাদের ওখানে সলিড স্টেটে অল্প কিছু আছে। তাহলে এইবার দেখো এই যে পটি তত্ত্ব বা যেটাকে বলা হচ্ছে ব্যান্ড থিওরি, মানে এখানে একটা হচ্ছে তোমার যোজ্যতা পটি আর একটা হচ্ছে কি পরিবহন পটি। এই পটি তত্ত্বের সাহায্যে বা ব্যান্ড থিওরির সাহায্যে আমরা এই কন্ডাক্টর ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টরকে ভাগ করব। দেখো যে কোনো একটা জায়গায় যে যোজ্যতা পটির ইলেকট্রনগুলো অবস্থান করছে তাকে আমরা এরকম একটা জায়গায় রাখলাম। ধরো মানে এই জায়গাটা ধরো যোজ্যতা পটি বা বাইরে কক্ষে যে ইলেকট্রনগুলো থাকছে সেগুলো অবস্থান করছে। তাহলে এই ব্যান্ডটাকে তোমার বলা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, বা যোজ্যতা পটি। আর এই যোজ্যতা পটি থেকে যখনই ইলেকট্রনগুলো ধরো বাইরের দিকে বেরিয়ে যাবে তখন সে যে জায়গাটায় অবস্থান করবে দেখো সেই ইলেকট্রনগুলো কি ইলেকট্রন ফ্রি ইলেকট্রন। তাহলে এই ব্যান্ডটাকে তোমার বলা হয়, তাহলে এখানে ইলেকট্রনগুলো চলে আসলো ভ্যালেন্স ব্যান্ড থেকে, দিয়ে এইটাকে তোমার বলা হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ড। খুব ভালো করে মনে রাখবে এইটা। ভ্যালেন্স ব্যান্ড মানে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকছে তারা যে জায়গাটা অবস্থান করছে সেই জায়গাটাকে তোমার বলা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড। আর ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন যখন বাইরে বেরিয়ে ফ্রি হয়ে যাচ্ছে তখন সেটা যে জায়গাটায় অবস্থান করছে সেটাকে তোমার বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে,
এইবার এখানে এই মাঝখানে যে অংশটা থাকছে, এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে যে অঞ্চল, সেটাকে তোমার বলা হচ্ছে কি এনার্জি গ্যাপ। এনার্জি গ্যাপ বা শক্তির ব্যবধান। ঠিক আছে, এইবার এই পটিতত্ত্ব বা ব্যান্ড থিওরির সাহায্যে তোমার কন্ডাক্টর, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টরকে কি ডিফারেন্স করা যায় ওর। ঠিক আছে, পার্থক্য করা যায়। তাহলে ফার্স্টে আমরা দেখব যে কন্ডাক্টরের ক্ষেত্রে ওই পরিবহন পটি আর যোজ্যতা পটিটা কীরকমভাবে থাকে। দেখো, আমরা জানি যে কন্ডাক্টর মানে তাতে কি প্রচুর পরিমাণে কি মুক্ত ইলেকট্রন থাকে। এবার সেখানে কি হয়, এই পরিবহন পটি আর যোজ্যতা পটি যেটা, তারা কি ওভারল্যাপিং অবস্থায় থাকে। তাহলে দেখো, এইটা হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড। এখানে মাঝখানে যে এনার্জি গ্যাপ ইজি দ্বারা আমরা যদি প্রকাশ করি, সেটা কত হয়, 0 হয়। ভালো করে মাথায় রাখবে এখানে যে কন্ডাক্টরের ক্ষেত্রে তোমার কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড তারা কি ওভারল্যাপিং বা সমাপতিত অবস্থায় থাকে। অর্থাৎ এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলাই কি কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনের মতোই কি, অর্থাৎ ফ্রি ইলেকট্রনের মতো কাজ করে, কারণ অল্প পরিমাণ এনার্জি দিলে সেগুলা কি ফ্রি হয়ে যাবে। তাহলে কন্ডাকশনের ক্ষেত্রে তোমার ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড তোমার কি ওভারল্যাপিং অবস্থায় থাকে, অর্থাৎ তার ক্ষেত্রে এনার্জি গ্যাপ, সেই এনার্জি গ্যাপটা কত হয়, 0 হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে দেখবে, আশা করছি এটা পরীক্ষায়ও থাকবে যে পটিতত্ত্বের সাহায্যে পরিবাহী, অর্ধপরিবাহী এবং তোমার অন্তরক সেই পদার্থের মধ্যে কি পার্থক্য করতে। আর 2 নম্বর যেটা আমরা দেখব, ইনসুলেটর। দেখো, ইনসুলেটরের ক্ষেত্রে তোমার কি হয়, এই কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে সিবি কন্ডাকশন ব্যান্ড, আর এটা হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ড ভিবি। ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপ, সেই এনার্জি গ্যাপটা কি হিউজ পরিমাণে হয়। ঠিক আছে, তাহলে হিউজ পরিমাণে হওয়ার জন্যে দেখা যাচ্ছে এটা প্রায় তোমার এনার্জি গ্যাপ থেকে 3 ইলেকট্রন ভোল্ট থেকে মোটামুটি 4 ইলেকট্রন ভোল্ট এত পরিমাণে হয়। এবার দেখো, এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কখনোই কি কন্ডাকশন ব্যান্ডে গিয়ে ফ্রি হতে পারে না। ঠিক আছে, তাহলে ওই জন্যেই ইনসুলেটরের ক্ষেত্রে তোমার কোনো রকমের কি কারেন্টের যে কন্ডাকশন সেটা হয় না। কেন? কারণ এখানে এনার্জি গ্যাপের ভ্যালুটা সেটাকে অনেক বেশি থাকে। তাহলে দেখো, যে কোনো একটা পদার্থকে বা মেটেরিয়ালসকে কারেন্ট কন্ডাক্ট করতে গেলে তার মধ্যে কি ফ্রি ইলেকট্রন থাকতে হবে। আর ইনসুলেটরের ক্ষেত্রে যত ইলেকট্রন থাকে সবগুলো কি ভ্যালেন্স ব্যান্ডে থাকে। তাহলে একে কারেন্ট কন্ডাক্ট করতে গেলে ওই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলোকে কোথায় যেতে হবে, কন্ডাকশন ব্যান্ডে যেতে হবে। কিন্তু এখানে সে কি কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না। কেন? মাঝখানের যে এনার্জি গ্যাপ, সেই এনার্জি গ্যাপটা কি অনেক বেশি হয়। এনার্জি গ্যাপটা অনেক বেশি হওয়ার জন্যে তোমার এখানে কি ওর কন্ডাক্টিভিটি সেটা কি 0 হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে মাথায় রাখবে এবং দেখবে এখানে পরীক্ষায় আসার মতো এটা। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, এই যে মাঝখানের যে এনার্জি গ্যাপ, সেই এনার্জি গ্যাপটা কি ওই ইনসুলেটরের মতো অতটা বেশিও হয় না, আবার কন্ডাক্টরের মতো একেবারে 0 হয় না। অর্থাৎ দেখা যাচ্ছে এবার হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর। দেখো ভালো করে, এটা হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ড, আর এইটা মোটামুটি তুমি ধরে নাও ভ্যালেন্স ব্যান্ড। আর মাঝখানে যে এনার্জি গ্যাপটা থাকে এটা মোটামুটি 1.1 বা তোমার এই 0.67 এত কি ইলেকট্রন ভোল্ট হয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। আর সেমিকন্ডাক্টরের উদাহরণটা এবার লাস্টে বলে দিই, যে সেমিকন্ডাক্টরের উদাহরণ হচ্ছে তোমার জার্মেনিয়াম, সিলিকন। এই সিলিকনের ক্ষেত্রে মোটামুটি এনার্জি গ্যাপটা হয় তোমার 1.1 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় 0.67 ইলেকট্রন ভোল্ট। এইবার এখানে যেহেতু এনার্জি গ্যাপের ভ্যালুটা কি কম, ওই জন্যে বাইরে থেকে যদি এখানে কি এনার্জি দেওয়া হয়, এখানে সাধারণত যে এনার্জি দেওয়া হয় তোমার হিট এনার্জি, বুঝা গেল। এবার বাইরে থেকে যখনই হিট এনার্জি দেওয়া হবে তখন কি হবে, এই ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা এনার্জি নিয়ে সেটা কি করবে, ওই যে মাঝখানে এনার্জি গ্যাপ আছে সেই এনার্জি গ্যাপটা থেকে, মানে এনার্জি গ্যাপকে অতিক্রম করে তোমার কি হয়ে যাবে, কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে।
আর যখনই ও কন্ডাকশন ব্যান্ডে চলে গেল তখন ও কী হয়ে গেল, ফ্রি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে পটিতত্ত্ব, সে পটিতত্ত্বের সাহায্যে তোমার কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরকে কীভাবে করা হয়, ডিফারেন্ট করা হয়, সেটা ভালো করে মাথায় রাখবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তোমার ব্যান্ড থিওরির সাহায্যে ব্যাখ্যা করবে। বোঝা গেল? এটা তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এইবার এই যে সেমিকন্ডাক্টর, সেই সেমিকন্ডাক্টর হচ্ছে আবার তোমার দুই রকমের, একটা হচ্ছে তোমার পিওর সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে তোমার ইমপিওর বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী। পিওর বা বিশুদ্ধ অর্ধপরিবাহী আর ইমপিওর, দেখো পিওরটাকে আর একটা বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর যেটা অবিশুদ্ধ সেটাকে তোমার বলা হয় কি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তাহলে এইবার আমরা ফার্স্টে দেখব যে বিশুদ্ধ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহী কিভাবে তৈরি হয়, বা ইন্ট্রিনসিক বা পিওর সেমিকন্ডাক্টর। দেখো সেমিকন্ডাক্টরের উদাহরণ হচ্ছে কোনগুলো, জার্মেনিয়াম, সিলিকন, এইগুলো। এক কথায় মাথায় রাখবে তোমার সেমিকন্ডাক্টর হচ্ছে সেইগুলো যাদের বাইরের কক্ষে মোটামুটি কি 4টি ইলেকট্রন থাকে, যেমন হচ্ছে তোমার সিলিকন, তারপরে জার্মেনিয়াম, তারপরে কার্বন, এইগুলো হচ্ছে তোমার বাইরের কক্ষে কি সব 4টি ইলেকট্রন থাকে। কিন্তু সিলিকনের অ্যাভেলেবিলিটি খুব বেশি এবং এটা অনেক ভালো হিসেবে কাজ করে, ওই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার সিলিকন এবং জার্মেনিয়ামকেই সেমিকন্ডাক্টর হিসেবে কি ব্যবহার করা হয়। এবার একটা বিশুদ্ধ যে অর্ধপরিবাহী সেটা প্রাথমিক অবস্থায় কীরকমভাবে থাকে সেটা আমরা দেখব। তাহলে ফার্স্টে দেখো এখানে আমরা কি একটা সিলিকন নিলাম। দেখো সিলিকনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 4টে। সেই 4টি ইলেকট্রনকে জাস্ট আমরা এখানে দেখাচ্ছি। তাহলে এইবার এখানে সিলিকন কিভাবে থাকে, কেলাস আকারে থাকে। কেলাস কিভাবে গঠন করে, যে বিভিন্ন যে ইউনিট সেল, সেই ইউনিট সেল যুক্ত হয়ে একটা কি কেলাস গঠন করে। তাহলে এখানে একটা সিলিকন কি করে, ও বাকি পাশের যে 4টে সিলিকন, সেই 4টে সিলিকনের সঙ্গে কি করে, এরকম একটা সমযোজী বন্ধন করে। দেখো এখানে এই সিলিকনের সঙ্গে একটা ইলেকট্রন শেয়ার করে একটা সমযোজী বন্ধন, এখানে একটা সিলিকন থাকলো তার সঙ্গে একটা ইলেকট্রন নিয়ে এখানে একটা সমযোজী বন্ধন, আর এখানে একটা ধরো সিলিকন থাকলো এরকম একটা সমযোজী, আর এখানে একটা সিলিকন থাকলো এর সঙ্গে কি এরকম একটা সমযোজী বন্ধন গঠন করে। এরকম এই যে সিলিকন তার চারিদিকে আবার কীরকম হবে, 4টে এরকম সিলিকন থাকলো, দিয়ে এখানে এর সঙ্গে একটা সমযোজী বন্ধন, এর এখানে একটা ইলেকট্রন এর সঙ্গে একটা সমযোজী বন্ধন, এর সঙ্গে এখানে একটা কি সমযোজী বন্ধন। এরকম এও আবার কি করবে, 4টে সিলিকনের সঙ্গে 4টে সমযোজী বন্ধন করবে, এও করবে। এরকম টোটাল কি হবে, একটা কেলাস তৈরি হবে বা ল্যাটিস তৈরি হবে। ঠিক আছে, এইভাবে একটা সিলিকনের যে কেলাস, সেই কেলাস তৈরি হয়। এবার দেখো এখানে এই যে একটা সিলিকনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই 4টে এই সিলিকনটার যে 4টে ইলেকট্রন, দেখো আরও 4টে সিলিকনের সঙ্গে কি করেছে, এক সমযোজী বন্ধন গঠন করে কি অবস্থান করছে। অর্থাৎ দেখো এই সিলিকনের প্রত্যেকটা যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা কিভাবে আছে, সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। অর্থাৎ কোনো ইলেকট্রন দেখো কি ফ্রি নেই। এবার ওই যে বাইরের কক্ষের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলোকে তোমার বলা হচ্ছে কি ভ্যালেন্স ইলেকট্রন। ক্লিয়ার? এইবার তাহলে দেখো একেবারে যখন কম তাপমাত্রা, এক কথা বলতে পারো যে 0 কেলভিন যে টেম্পারেচার, 0 কেলভিন তাপমাত্রায় অর্ধপরিবাহীর পরিবাহিতাঙ্ক সেটা কত হয়, 0 হয়। তাহলে পরিবাহিতাঙ্ক যদি আমরা রো দ্বারা প্রকাশ করি, তাহলে রো ইকাল টু রো না 1/ρ, রোটা হচ্ছে তোমার রোধাঙ্ক, 1/ρ হচ্ছে পরিবাহিতাঙ্ক, এটা সমান কত হয়, 0 হয়। যেটাকে 1/ρকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, এর আগে আমরা দেখেছি ওহমের সূত্র চ্যাপ্টারে। তাহলে দেখো 0 কেলভিন তাপমাত্রায় যে কোনো একটা অর্ধপরিবাহীর যে পরিবাহিতাঙ্ক সেটা কত হয়, 0 হয়। ঠিক আছে, এবার কোশ্চেন এখান থেকে এরকম কোশ্চেন আসে যে 0 কেলভিন তাপমাত্রায় একটা অর্ধপরিবাহীর পরিবাহিতাঙ্ক 0 কেন হয়। তাহলে দেখো যে 0 কেলভিন তাপমাত্রায় বা কম তাপমাত্রায় একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন থাকে, অবশ্যই এটা পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন থাকে, প্রত্যেকটা ইলেকট্রন কি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে।
অর্থাৎ এখানে কোনো ইলেকট্রন কি থাকে না, ফ্রি থাকে না। যেহেতু এখানে কোনো ইলেকট্রন ফ্রি থাকছে না, ওই জন্য এর ক্ষেত্রে যে কন্ডাক্টিভিটি সেটা কত হবে, 0 হবে। কিন্তু একে যদি তুমি বাইরে থেকে হিট দাও তাহলে তখন কি হবে, এ কারেন্ট কন্ডাক্ট করবে। কিভাবে করবে দেখো, এখানে যে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনটা আছে সে কি করে, এরকম চুপচাপ ধরে দাঁড়িয়ে থাকে। মানে ওখানে যেহেতু ওর টেম্পারেচারটা কম, তাহলে ওর দেখো কোনো এনার্জি নেই, ওই জন্য চুপচাপ অসহায়ের মতো বসে থাকে, মানে সমযোজী বন্ধনে কি আবদ্ধ থাকে। এবার যখনই ধরো বাইরে থেকে হিট এনার্জি দেওয়া হবে তখন কি হবে, ও ভাববে যে ব্যাস এইবার আমাকে কি আটকায়। তখন ও কী করবে, ওই বন্ধনটাকে ভাঙার চেষ্টা করে, আর ঢিসুম 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 করে দেখা যাচ্ছে ওখানে যে বন্ধনটা আছে সে বন্ধনটাকে কি ভেঙে বাইরের দিকে কি বেরিয়ে চলে গেল, তখন ফ্রি হয়ে যাবে। দেখবে যে কোনো বস্তুর বা পৃথিবীতে যা কিছুই আছে না কেন, এনার্জি বেশি হলেই সে সবসময় কি ফ্রি থাকার চেষ্টা করে। তাহলে যখনই এখানে বন্ধনে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো যখন বন্ধনে আবদ্ধ আছে এবং কম তাপমাত্রা, ও কী হবে, কারোর সঙ্গে কি যেন চুপচাপ বসে থাকবে। এবার যখনই বাইরে থেকে তুমি হিট এনার্জি দেবে তখন কি হবে, ওর ভাইব্রেশন মানে ওর একবারে ক্যালি দেখে কে, তখন যা কিছু আছে বন্ধনটা যে আছে সে বন্ধনটাকে কী হবে, ভেঙে তছনছ করে দিয়ে তখন দেখা যাচ্ছে এখান থেকে এই জায়গাটায় কি বাইরে বেরিয়ে চলে আসলো। ও তখন কী হয়ে গেল, একেবারে ফ্রি, যা খুশি কি তাই করতে পারে। এবার ওই যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটাই তখন কি করবে, কারেন্ট কন্ডাক্ট করবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে এই যে ইলেকট্রনটা চলে আসলো, এই ইলেকট্রনটাকে তোমার বলা হচ্ছে কি ফ্রি ইলেকট্রন। বোঝা গেল? ওই ফ্রি ইলেকট্রনটাই তখন কি হবে, কারেন্ট কন্ডাক্ট করবে। তাহলে দেখো যে কোনো একটা অর্ধপরিবাহীর তাপমাত্রা যদি 0 কেলভিন থেকে আস্তে 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 বৃদ্ধি করা হয় তখন কি হবে, ওর মধ্যে ফ্রি ইলেকট্রন আস্তে আস্তে কি তৈরি হবে। আর যখনই ফ্রি ইলেকট্রন তৈরি হবে তখন ও কী করবে, কারেন্ট কন্ডাক্ট করবে। ওই জন্য দেখবে আমি ওহমের সূত্র পড়ানোর সময় বলেছিলাম যে পরিবাহীর ক্ষেত্রে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে তার রোধ কমে এবং রোধ বেশি হয় এবং পরিবাহিতাঙ্ক কি কমে। এবং তার ক্ষেত্রে আমরা লেখচিত্রটা কি দেখেছিলাম, দেখো এই দিকে হচ্ছে তোমার তাপমাত্রা, এদিকে তুমি নাও তাপমাত্রা, আর এই দিকে তুমি নাও কি রোধ। যদি পরিবাহীর ক্ষেত্রে লেখচিত্র অঙ্কন করো সে লেখচিত্রটা কীরকম ছিল, তাহলে এটা হচ্ছে কি তোমার পরিবাহী, ঠিক আছে। আর কিন্তু যদি তুমি একটা সেমিকন্ডাক্টরের কথা ভাবো তাহলে যত তোমার তাপমাত্রা বাড়বে রোধ তত কি কমবে, তাহলে তখন তার ক্ষেত্রে লেখচিত্র হয় কীরকম, এইরকম। এটা হচ্ছে তোমার অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তোমার উষ্ণতা বৃদ্ধি পেলে রোধের মানটা আস্তে আস্তে কী হয়, কমবে। আর পরিবাহীর ক্ষেত্রে কী হয়, বাড়ে। কেন বাড়ে, দেখো পরিবাহীতে এমনিতে কি প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, তাপমাত্রা বৃদ্ধি করলে আরও মুক্ত ইলেকট্রন তৈরি হবে, দেশে মুক্ত ইলেকট্রনের সঙ্গে যে সংঘর্ষ বা কলিউশন সেটা বেশি হয়ে তার কন্ডাক্টিভিটিটা কি কমিয়ে দেবে। ঠিক আছে। আর একটা কথা এখানে ভালো করে মাথায় রাখবে, তোমার পরিবাহীর ক্ষেত্রে যে উষ্ণতা গুণাঙ্ক, এটা ভালো করে মাথায় রাখবে, পরিবাহীর উষ্ণতা গুণাঙ্ক এটা কি হয়, ধনাত্মক হয়। এটা ভালো করে মাথায় রাখবে। দেখো উষ্ণতা গুণাঙ্ক কাকে বলে, আমরা জানি যে পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে কি রোধ বৃদ্ধি পায়। তাহলে এখানে এটা ছিল, দেখবে এটাকে আলফা দ্বারা যদি আমরা প্রকাশ করি, এই RT - R0 বাই R0 ইন্টু কত টি, এটা হচ্ছে R0টা হচ্ছে 0 কেলভিন উষ্ণতায় রোধ, আর RTটা হচ্ছে টি কেলভিন বা টি তাপমাত্রায় তোমার হচ্ছে কি রোধ। তাহলে এখানে দেখো যেহেতু উষ্ণতা বৃদ্ধি পেয়েছে তাহলে পরিবাহীর ক্ষেত্রে রোধটা কী হবে, বেশি হবে। তাহলে এখানে আলফার ভ্যালু, আলফাটাকে বলা হয় কি উষ্ণতা গুণাঙ্ক, সেটা কি হয়, পজিটিভ হয়। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, নেগেটিভ হয়। অর্ধপরিবাহীর উষ্ণতা গুণাঙ্ক এটা কি হয়, ঋণাত্মক। এটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। কেন, কারণ দেখো আলফা সমান হচ্ছে RT ড্যাশ, তুমি ধরে নাও এটা R0 ড্যাশ, আর এটা হচ্ছে R0 ড্যাশ ইন্টু কত টি। যত উষ্ণতা বৃদ্ধি পাবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ কি তত কমবে, অর্থাৎ RT ড্যাশটা R0 থেকে কি এখানে কম, ওই জন্য ওর ক্ষেত্রে উষ্ণতা গুণাঙ্কেও কী হয়, নেগেটিভ হয়, ঠিক আছে। এবার এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে যখনই
এই সমযোজী বন্ধন থেকে ইলেকট্রন একটা বেরিয়ে গেল, অর্থাৎ যে ইলেকট্রনটা ফ্রি। এবার ইলেকট্রনটা কি কোনো একটা জায়গায় বন্ধনে আবদ্ধ ছিল, অর্থাৎ যে জায়গাটা ইলেকট্রনটা ছিল সেই জায়গা থেকে যখনই ইলেকট্রনটা বেরিয়ে যাবে তাহলে ওই জায়গাটায় কী হবে দেখো খালি হয়ে যাবে। তাহলে এই যে জায়গাটায় ইলেকট্রন ছিল সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, এই যেই জায়গাটা কী হবে একটা গর্তের সিস্টেম। ইলেকট্রন মানে কি, তুমি ধরে নাও গোলাকার, তুমি ধরে নাও একটা বল, একটা পিংপং বল বা একটা ক্যাম্বিস বলকে তুমি ধরে নাও একটা কাদার মধ্যে কি পুঁতে রেখেছো, ঠিক আছে, অর্ধেক পুঁতে রেখেছো, দিয়ে সেখান থেকে যদি তুমি বার করে নাও তাহলে ওই জায়গাটা কী হবে গর্ত হয়ে যাবে। তাহলে একটা ইলেকট্রনকে তুমি ক্যাম্বিস বলের সঙ্গে কি তুলনা করো, আর এই সমযোজী বন্ধনটাকে একটা কাদা, ঠিক আছে। ওই জায়গাটা কি ভিতরে প্রবেশ করানো ছিল, তাহলে ওখান থেকে যখন ইলেকট্রনটা চলে যাবে তখন এই জায়গাটায় কী হবে একটা গর্ত সৃষ্টি হবে। এটাকে তোমার বলা হচ্ছে কি গর্ত বা হোল, ঠিক আছে। ওই ফ্রি ইলেকট্রনটা আমরা জানি ইলেকট্রন যে তার চার্জ কত হয়, মাইনাস হয়, আর এখানে এই জায়গাটায় কি ইলেকট্রনের ঘাটতি, ওটাকে তোমার কি প্লাস হিসেবে কল্পনা করা হয়। তাহলে এইবার এখানে দেখো এই ক্লাসটার ক্ষেত্রে যদি তুমি একটা বিভব পার্থক্য অ্যাপ্লাই করো তাহলে তখন এর মধ্যে দিয়ে কী হবে একটা কারেন্ট যাবে। তাহলে এইটা হচ্ছে তোমার পিওর সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ অর্ধপরিবাহী। তাহলে একেবারে 0 কেলভিন তাপমাত্রায় একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতাঙ্ক কত, 0। কিন্তু আস্তে আস্তে যদি ওর তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে ওর ক্ষেত্রে কি হচ্ছে তোমার পরিবাহিতাঙ্কটা বৃদ্ধি পাচ্ছে। কেন, কারণ ওখানে যে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলো ছিল সেই আবদ্ধ ইলেকট্রনগুলো কী হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে বাইরে থেকে এনার্জি নিয়ে, যে সেই ফ্রি ইলেকট্রনটাই তখন কি করবে কারেন্ট কন্ডাক্ট করবে, ঠিক আছে। এই গেল তোমার পিওর সেমিকন্ডাক্টর। এরপরে আছে ইমপিওর সেমিকন্ডাক্টর, সেগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। তাহলে আজকে যতটা হলো অবশ্যই ভালো করে দেখবেন, নাহলে পরের ভিডিও বুঝতে পারবে না।